তিথির আর নন্দিনীর সব কথা শুনে ফেলে সব চক্রান্ত ধরে ফেললো আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আদি খুব মন খারাপ করে দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে যে না, এগুলো কিছুতেই সত্যি হতে পারে না। তখনই তিথি বলতে থাকে, আদি তুই এখনো দাঁড়িয়ে থাকবি? তুই এখনো দাঁড়িয়ে থাকবি বল। তখন আদি বলতে থাকে, না না, আমাকে আরো কিছু জানতে হবে। এভাবে আমি চুপ করে থাকতে পারি না। তখন তিথি বলতে থাকে, দেখ তো চোখের সামনে সবটা, আর সব প্রমাণ তো তুই পেলি, তারপরেও আর কি জানতে চাস? তখন আদি বলতে থাকে, না, এগুলো সত্যি নয়, এর বাইরেও কিছু থাকতে পারে, সেটা আমি জানতে চাই, আমার সিক্স সেন্স বলছে। তখন তিথির ভয় পেতে থাকে আর মনে মনে বলতে থাকে, এই রে, ও আবার আনন্দের জন্য ওয়েট করছে না তো? তখনই তিথির বলতে থাকে, তুই কি এখন আনন্দীকে দেখে তারপরে যাবি আদি? কি বলছিস তুই? তখনই আদি বলতে থাকে, না আমি জানি না, তবে আরো কিছু জানার বাকি আছে। এই বলে আদি দাঁড়িয়ে থাকে। ওইদিকে দেখা যাবে রকেট সেই মহিলাটাকে টাকা দেয়। তখন মহিলা বলতে থাকে, কি, কেমন দিলাম, অভিনয় ঠিক আছে তো? তখন রকেট বলে, হ্যাঁ একদম ঠিক আছে, এখন এখান থেকে চলে যাও। তখন মহিলা বলে, ওরা তো এখনো আছে, আমি কি আর কিছু বলবো? তখন রকেট বলে, না না, কোনো প্ল্যান যদি ভেস্তে যায় না, তাহলে কিন্তু এর থেকে দ্বিগুণ টাকা নিয়ে নেবো, যাও এখান থেকে। এই বলেই ওখান থেকে চলে যায়। তখন রকেট বলতে থাকে, নাও, আমার পিছু এসেছিলে না, এবার দেখো কেমন দিলাম। ওই নন্দিনী ম্যাডাম যাকে ধরে না, একদম শেষ করে ছাড়ে। তখন এই কথা বলেই রকেট ভাবতে থাকে যে তখন নন্দিনী এই প্ল্যানটা শিখিয়ে দিয়েছিল আর বলেছিল যে আদি পিছু নিয়েছে, একদম ঠিক করেছে। এবার আমি যেমন যেমনটা বলছি ঠিক তেমন তেমনটা করো। তুমি কলকাতার যে বাড়িতে থাকো সেই বাড়ি থেকে চলে যাও, আর এমন ভাবে যাবে যেন আদি তোমার পিছু নেয়। তখন এই কথাতে রকেট বলতে থাকে, কি বলছেন ম্যাডাম? তারপরে তারপরে কি হবে? তখন নন্দিনী বলতে থাকে, আনন্দির দাদা সেখানে আছে না, আনন্দির কিছু পুরনো কাপড় চোপড় আমি নিয়ে আসতে বলেছিলাম। আমি ঠিক যেরকম ভাবে বলছি ওরকম ভাবে সাজিয়ে রাখতে বলবে, যেন দেখে মনে হয় আনন্দি আর তুমি সেখানে হানিমুন করছো। যে যা শুনে রকেট পুরো চমকে যাওয়ার বলতে থাকে, কি বলছেন ম্যাডাম, আনন্দি আর আমি হানিমুন? তখন নন্দিনী বলতে থাকে, হ্যাঁ, এগুলো আদিকে দেখিয়ে তারপর বিশ্বাস করাতে হবে। তখন এই কথাগুলো ভেবেই রকেট বলতে থাকে, ওই নন্দিনী ম্যাডামের যা মাথা, যা প্ল্যান করলো না, একদম এবার তো এই ডাক্তার একদম শেষ। এই ভেবে রকেট হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে আদি দাঁড়িয়ে থাকে। তখন তিথির বলতে থাকে, আদি চল, যাবি না? তখন আদি বলে, না, আমি এখন যাব না। ঠিক তখনই দেখা যাবে হসপিটাল থেকে ফোন আসে। ফোন করেই আদিকে বলতে থাকে যে ঠাম্মির জ্ঞান ফিরেছে। তখন আদি বলে, ঠাম্মির জ্ঞান ফিরেছে? আচ্ছা দাঁড়াও, আমি এখনই আসছি। এই বলে তিথিরকে নিয়ে হসপিটালে চলে আসে আদি। তারপরেই ঠাম্মি আদি আসতেই বলতে থাকে, দাদু ভাই তুই এসেছিস? তখন আদি বলে, ঠাম্মি তুমি বুঝে গেছো? তখন ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ, তুই আসবি আর আমি বুঝতে পারবো না? দাদু ভাই, তুই তুই আমার দিদিভাইকে ভুল বুঝিসনি তো? আমার দিদিভাই ছাড়া আমি যে একদম ভালো থাকবো না আমি। তখন আদি বলতে থাকে, ঠাম্মি তুমি প্লিজ কথা বলো না। তোমার এত বড় একটা অপারেশন হয়েছে। তুমি তার থেকে বলো তোমার কোথাও কষ্ট হচ্ছে না তো? তখন ঠাম্মি বলে, কষ্ট তো হচ্ছে দাদু ভাই। কষ্ট তো হবে যদি তুই আমার দিদিভাইকে ভুল বুঝিস। না, না, আমার দিদিভাইকে কিন্তু তুই একদম ভুল বুঝবি না। তখন আদি বলতে থাকে, ঠাম্মি তুমি এখন চুপ করবে? তোমার কিন্তু এখন রেস্ট নেওয়া দরকার। তুমি কিন্তু এখন এসব কথা একদম ভাববে না। তখনই ঠাম্মি বলতে থাকে, তুই বল না, আমি সবথেকে বেশি কষ্ট পাবো তুই যদি দিদিভাইকে ভুল বুঝিস আর বিশ্বাসটা টলে যায়। তখন আদি বলতে থাকে, টলে গেছে ঠাম্মি, টলে যাবে না, টলে গেছে, কারণ সে আমাদের ঠকিয়েছে। তখন এই কথাতে ঠাম্মি চমকে যায় আর বলতে থাকে, কি বলছিস দাদু ভাই? দিদিভাই আমাদের ঠকিয়েছে মানে? কি বলছিস তুই? তখন আদি বলতে থাকে, হ্যাঁ ঠাম্মি, তোমাকে এসব কথা বলে এখন আর কষ্ট দিতে চাই না। ও না আমাদের ঠকিয়েছে, এতটুকুই বলছি। ভুল করেছিলাম, বিশ্বাস করে ভুল করেছিলাম, আমার বিশ্বাস ভেঙে দিয়েছে। তখন এই কথা বলে আদি কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। তখন ঠাম্মি বলতে থাকে, না না, আমাকে সুস্থ হতেই হবে, আমার দিদিভাইয়ের জন্য হলেও আমাকে সুস্থ হতে হবে। ওইদিকে দেখা যাবে ঠাম্মির কেবিনের বাইরে তিথি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান পেতে শোনার চেষ্টা করে। ঠিক তখনই আদি বেরিয়ে আসে। তারপরে তিথি বলতে থাকে, ঠাম্মি কেমন আছে আদি? আমাকে বল না, তুই তো আমাকে ভিতরে যেতে দিলি না। তখন আদি বলতে থাকে, ঠাম্মি ভালো আছে, ঠাম্মি সুস্থ আছে। তখন তিথি বলে, সেই জন্যই তো আমাদের বিয়েটা দিতে চেয়েছিলাম, আর তাই তো আমি তোকে বিয়ে করতে চাই আদি। তখন আদি বলতে থাকে, আচ্ছা ঠাম্মির ব্যাপারে আর কিছু জানার আছে তোর? আর কিছু জানতে চাস? তখন তিথির বলতে থাকে, আদি তুই এখনো কি না করবি বল? এখনো তুই এই কথাগুলো বলবি এত কিছু দেখার পরেও? আদি, আমাদের পরশুদিন বিয়েটা হবে তো? তখন আদি বলে, হ্যাঁ বিয়ে হবে, হ্যাঁ বিয়ে হবে তিথির। এই বলেই আদি সেখান থেকে চলে যায়। তখন তো তিথির খুশি হয়ে যায় আর নন্দিনীর কাছে চলে যায়। তারপরে ওইদিকে দেখা যাবে আদির মা খুব চিন্তা করতে থাকে আর বলতে থাকে, ছেলেটা কোথায় গেল, কোনো খোঁজ পাচ্ছি না। ও ঠাম্মিরও তো জ্ঞান ফিরে এসেছে, ছেলেটা কি করছে কে জানে, আর ওই মেয়েটারও তো কোনো খোঁজ নেই। ঠিক তখনই আদি আসে, এসে বলতে থাকে, মা তুমি এত চিন্তা কেন করছো বলো তো? তুমি এত কথা না বলে দুদিন পরে এত বড় একটা অনুষ্ঠান সেই চিন্তা করো। তখন এই কথা শুনে বিজয়া চমকে যায় আর বলতে থাকে, আদি
কি বলছিস তুই এটা? কি বলছিস বাবা? তখন আদি বলতে থাকে, হ্যাঁ মা, বিয়ে তো, আমার বিয়ে, আমি বিয়েতে রাজি হয়ে গেছি। যা শুনে বিজয়া চমকে যায় আর বলতে থাকে, কি বলছিস তুই আদি? আমি তো ভেবেছিলাম তুই জোর করে বলবি যে না তুই বিয়ে করবি না, তুই তো বিবাহিত। তখনই আদি ধমক দেয় ওর মাকে আর বলতে থাকে, মা। তখন বিজয়া চমকে যায় আর বলতে থাকে, আদি তুই কেমন ব্যবহার করছিস আমার সাথে? এরকম ব্যবহার কেন করছিস বাবা? তোর ভিতরেও আমি তোর বাবা চাচাদের রূপ দেখতে পাচ্ছি কেন? তখন আদি বলতে থাকে, মা আমরা ঠকে গেছি, ঠকে গেছি আমরা। তুমি কেন বিশ্বাস করতে চাইছো না আমরা ঠকে গেছি? তখন এই কথাতে বিজয়া চমকে যায় আর বলতে থাকে, কি বলছিস তুই এগুলো? কি বলছিস? আনন্দের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, আর তুই বিয়েতে রাজি হয়ে গেলি? তখন আদি বলতে থাকে, মা, আনন্দের আনন্দের খোঁজ পেয়েছি আর এমন কিছু দেখেছি, উনি আমাদের ঠকিয়েছে মা, ঠকিয়েছে। যা শুনলে তুমিও না কষ্ট পাবে, তাই তুমি ভালোবেসো না মা, কাউকে ভালোবেসো না, ভালো থাকতে চেও না। যা শুনে বিজয়া অবাক হয়ে যায় আর বলতে থাকে, আদি তুই কি বলছিস? কি দেখেছিস তুই? কি দেখেছিস যে তুই বুঝতে পেরেছিস যে আনন্দি তোকে ঠকিয়েছে, বল আমাকে। তখন আদি বলতে থাকে, না মা, তুমি সেটা শুনতে চেও না। আমি তোমাকে বললাম তো যে আমি বিয়েতে রাজি হয়ে গেছি, তাই আমার বিয়ে তো, আমি না আর ঠকতে চাই না মা, আমি ঠকে গেছি। তখন এই কথাতে বিজয়া বলতে থাকে, তুই আমাকে বল যে কি হয়েছে, বল আদি, আমি সবটা শুনতে চাই। কিন্তু আদি কিছুতেই বলতে চায় না। ওইদিকে দেখা যাবে তিথি নন্দিনীকে বলতে থাকে, ম্যাডাম সত্যি আমার বিশ্বাস হচ্ছে না যে আদি বিয়েতে রাজি হয়ে গেছে। বিশ্বাস করুন, আমি না নিজেকে বিশ্বাসই করতে পারছি না। তখন নন্দিনী বলতে থাকে, আমি জানতাম আদি রাজি হবে, ওর কাছে এছাড়া আর কোনো উপায় থাকবে না তো, আর ও রাজি হতোই। তখন এই কথাতে তিথি বলতে থাকে, আমি ম্যাডাম আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তখন নন্দিনী বলে, আমার সাথে যেটা হয়েছে তিথির, সেটা আমি তোমার সাথে কিছুতেই হতে দেবো না। তুমি যাতে তোমার মনের মানুষের সাথে সারাটা জীবন কাটাতে পারো, সেই ব্যবস্থা আমি করেছি। তখন তিথির বলতে থাকে, সত্যি ম্যাডাম, আপনি আমাকে এত তাড়াতাড়ি যে এতটা আপন করে নেবেন সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। সত্যি। কিন্তু আপনি যেই খেলাটা দেখিয়েছেন না, কি বলবো আমি, সত্যি কথা, যেই প্ল্যানটা করেছেন, এই প্ল্যানে একদম আদি যে বিশ্বাস করবে না তার কোনো উপায়ই ছিল না। আর শেষে ওই যে মহিলাটা যে আসলো, তখন নন্দিনী বলতে থাকে, ওই যে তরকারি নিয়ে, তখন এই বলেই হাসতে থাকে নন্দিনী আর তিথি। তখন তিথি বলতে থাকে, ও মহিলার কাছে আনন্দের নাম শুনে তো আদি পুরো হাঁ হয়ে গেল, চমকে গেল। আনন্দের আনন্দের কথাগুলো শুনে, আর 2 দিন ধরে আনন্দি সেখানে আছে, তা শুনে তো আরো আদি চমকে গেল। তখনই নন্দিনী বলতে থাকে, আরে এবার এরকম ভাবে প্ল্যান করেছি না যে কোনো ফাঁকই আমি রাখিনি, যাতে আদি কোনোভাবে বুঝতে পারে যে আনন্দির ব্যাপারে এগুলো মিথ্যে। বুঝতে পেরেছো? তখন তিতির বলতে থাকে, কিন্তু ম্যাডাম আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আদি আনন্দের সাথে দেখা করার জন্য দাঁড়িয়েছিল, হসপিটাল থেকে ফোন না আসলে কিন্তু ও আসতো না। তখনই নন্দিনী বলতে থাকে, না ওখানে ও দাঁড়াতো না, চলে আসতো, আমি জানি, কারণ ও কোন বাড়ির ছেলে আর ওর বিশ্বাসটা কতটুকু সেটা আমি জানি। বিশ্বাস কেউ এ বাড়ির ছেলেদের ভেঙে দিলে তার উপর আর বিশ্বাস রাখে না, তাই ও যে চলে আসতো সেটা আমি জানি। তখন এই কথাতেই নন্দিনী বলতে থাকে, এবার তিথির বাকিটা কিন্তু তোমাকে সামলাতে হবে। তখন তিথির বলে, ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না, এবার আদি শুধু আমার হবে। এই বলে ওরা খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে বিজয়া সবটা শুনে আদিকে বলতে থাকে, আদি কি বলছিস তুই? তুই আনন্দীকে দেখেছিস 2 দিন ধরে ওখানে আছে, আর 2 দিন ধরে ও ওখানে কাটাচ্ছে সবার সাথে? না না, সেটা কিছুতেই হতে পারে না। তখন আদি বলতে থাকে, হ্যাঁ মা, সেটাই হয়েছে। আর আনন্দী আমাদের সাথে যেরকম ভাবে মিশেছিল না, সবার সাথে ওইখানেও না এরকম ভাবে সবার সাথে মিশেছে। আর একজন তো ওর জন্য তরকারিও নিয়ে এসেছিল। যা শুনে বিজয়া পুরো চমকে যায় আর বলতে থাকে, না না, এটা কিছুতেই হতে পারে না। তোর কাছে যেরকম ভাবে শুনলাম, আদি তোর কি মনে হয় না যে এগুলো সব সাজানো? তোকে যা দেখানো হচ্ছে সেগুলো তোকে দেখানোর জন্যই তৈরি করা হচ্ছে। তখন এই কথা শুনে আদি পুরো চমকে যায় আর বলতে থাকে, কি বলছো মা তুমি, কি বলছো? তখনই বিজয় বলতে থাকে, হ্যাঁ রে আদি, আমার মনে হচ্ছে কি যে তোকে দেখানোর জন্যই এগুলো করা হয়েছে, কারণ আমি কষ্ট পেতে পেতে এই পর্যন্ত এসেছি তো, তাই আমার মাথা ঠান্ডা আছে। ওইদিকে চৈতি সব কথা শুনে ফেলে আর শুনে বলতে থাকে, সর্বনাশ, দিদি তো দেখছি আদি ব্রেন ওয়াশ করে দিচ্ছে, উল্টোটা বোঝাচ্ছে। এই বলেই সেখান থেকে নন্দিনীকে বলার জন্য চৈতি চলে যায়। এদিকে বিজয়ের কথা শুনে আদি অবাক হয়ে বলতে থাকে, তাই তো, আমার মাথায় এটা কেন আসলো না? আমার মনে হচ্ছে আমি আসল সত্যি পর্যন্ত এখনো পৌঁছতে পারিনি। তার মানে আমাকে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো আসল সত্যি না, আসল সত্যি অন্য কিছু রয়েছে, যেটার কাছে আমাকে পৌঁছতে হবে। এই বলে আদি আনন্দীকে খুঁজতে চলে যায়। তো বন্ধুরা কেমন লাগলো